বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, আজ জুলাই অভ্যুত্থানের সাফল্যের দ্বিতীয় বর্ষের পূর্তি দিন। এই দিন একটি কর্তৃত্ববাদী সরকারের, কর্তৃত্বপরায়ণ সরকারের পতন হয়েছিল গণ অভ্যুত্থানের মুখে, এবং এই অভ্যুত্থানের বিশেষ করে জুলাইয়ের যে ৩৬ দিন আমরা বলি, জুলাই এবং আগস্ট মিলিয়ে এই ৩৬ দিনে যারা জীবন দিয়েছেন তাদের আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। যারা নানাভাবে ত্যাগ স্বীকার করেছেন, আহত হয়েছেন, এখন আহত অবস্থায় আছেন, তাদেরকেও আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি। এবং এই অভ্যুত্থান যদিও সরকারি চাকরিতে কোটা প্রথার বিরুদ্ধে শুরু হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত এর সঙ্গে গণতন্ত্র, বাক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, বৈষম্য বিরোধী একটা রূপ নিয়েছিল। এবং মানুষ শুধু যে গণতন্ত্রের জন্যে, ভোটাধিকারের জন্যে এই লড়াইটাতে যুক্ত হয়েছিল শেষ পর্যন্ত তা নয়, এর সঙ্গে যে অর্থনৈতিক অনিয়ম, বিশৃঙ্খলা, এই যে দেশের টাকা বাইরে চলে যাওয়া, ব্যাংকগুলো লুটপাট হয়ে যাওয়া, এবং মানুষের দৈনন্দিন জীবনে যে অস্বস্তি, জীবনযাপনে যে অস্বস্তি, সেগুলো কাজ করেছিল। এবং যে কারণে ধনী থেকে শুরু করে ছিন্নমূল মানুষ পর্যন্ত এই অভ্যুত্থানে যুক্ত হয়েছিলেন। এর একটা রাজনৈতিক দিক আছে। এই রাজনৈতিক দিক দিয়ে হয়তো আজকে অনেকেই কথা বলবেন, গত কয়েকদিন ধরেই বলছেন, তার একটা সেটেলমেন্ট হয়তো হবে। কিন্তু এর যে অর্থনৈতিক দিকটা, যেটা মানুষের জীবনকে সরাসরি স্পর্শ করে, সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। এই অভ্যুত্থানের 2 বছরের মাথায় দাঁড়িয়ে, মাঝখানে একটা অন্তর্বর্তীকালীন সরকার গেছে, এখন একটা নির্বাচিত সরকার আছে, এবং অভ্যুত্থানের পূর্ববর্তী সময়টাকে হয়তো এই আলোচনার মধ্যে আমরা নিয়ে আসবার চেষ্টা করব। অর্থাৎ আজকের আলোচনার কেন্দ্রে বাংলাদেশের অর্থনীতি। সরকার বলছে যে 2030 সালের মধ্যে রপ্তানি $100 বিলিয়ন উন্নীত করা হবে। ইনভেস্ট বাংলাদেশ গঠন, আমদানি নীতি সংস্কার, নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা এবং বড় বিদেশি বিনিয়োগ প্রস্তাব সবই আশাব্যঞ্জক। আমরা শুনছি যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অসংখ্য বিনিয়োগকারী আসবেন, বেশ কিছু প্রতিষ্ঠান সপ্তাহখানেকের মধ্যেই বাংলাদেশে আসবেন। কিন্তু বাংলাদেশের ব্যবসায়ীরা বলছেন যে গ্যাস নেই, বিদ্যুতের নির্ভরযোগ্যতা নেই, কর ব্যবস্থা জটিল এবং অর্থায়নের খরচ বেশি, ব্যাংকিং ব্যবস্থার উপরে এখনও পর্যন্ত আস্থা রাখা যাচ্ছে না। অন্যদিকে 24 নভেম্বর 2026 বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণ করবে, যদিও বাংলাদেশ 3 বছর সময় চেয়েছে। ধারণা করা হচ্ছে 3 বছর হয়তো মিলবে না, কিছুটা সময় হয়তো পাওয়া গেলেও যেতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে এত কথা আমরা শুনছি বা এই যে সমস্যাগুলো আমরা দেখছি, আমরা কি আসলে এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য সত্যিই প্রস্তুত, নাকি বড় বড় লক্ষ্যমাত্রা দিয়ে কঠিন বাস্তবতাকে আড়াল করছি? আর আমরা কি বারবার সময় চাইতে পারবো? এসব নানা প্রশ্ন আছে। এইসব বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায়ে বসা আছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন, আমার ডানে রয়েছেন বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ বিসিআই প্রেসিডেন্ট এবং বিজিএমের সাবেক সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আজকে 5ই আগস্ট 2024 একটা অভ্যুত্থান তার চূড়ান্ত সাফল্য অর্জন করেছিল। 2 বছর পার করলাম আমরা। আমি প্রথমে একটু আপনাদের কাছ থেকে শুনতে চাই আপনাদের সূচনা বক্তব্য বা অনুভূতি আজকের দিনে। ডক্টর ফাহমিদা খাতুন। ধন্যবাদ জনাব জিল্লুর, আমাকে এই অনুষ্ঠানে ডাকার জন্য। আপনি নিজের ভূমিকাতে একটা বড় একটা ভূমিকা দিয়েছেন, যেখানে অনেকগুলো বিষয় এসেছে, এবং বিশেষ করে জুলাই অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছেন, যারা হতাহত হয়েছেন, জীবন দিয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন, এবং আমিও কৃতজ্ঞতা ভরে তাদেরকে স্মরণ করছি, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে একটা রাজনৈতিক পরিবর্তন এসেছে তাদের এই স্যাক্রিফাইসের কারণে। এবং যেমনটি আপনি বললেন যে আসলে এই জুলাই অভ্যুত্থানের কীভাবে সূত্রপাত ঘটল, এটা যদিও কোটা কিংবা সরকারি চাকুরিতে সুযোগ পাওয়ার দাবি নিয়ে শুরু হয়েছিল, কিন্তু আসলে অন্তর্নিহিত কারণটা ছিল আসলে অর্থনৈতিক, এবং তার বাইরেও অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো পুঞ্জীভূত হয়ে এমন একটা জায়গায় পৌঁছেছিল যে এটার একটা বার্স্ট কিংবা বিস্ফোরণ প্রয়োজন ছিল কিংবা সময় হয়ে এসেছিল, সেইটারই বহিঃপ্রকাশ। তো এই
কোটা আন্দোলনের যে অন্তর্নিহিত কারণ, অর্থনৈতিক কারণটা কি, যে চাকরি, বাংলাদেশের যে চাকরির অভাব, আমরা অনেক দিন থেকেই শুনে এসেছি এবং দেখেছি যে সংখ্যার দিক থেকে তাকালে অর্থনৈতিক প্রবৃদ্ধির দিক থেকে বাংলাদেশ ভালোই করেছে। ইনফ্যাক্ট আমি যদি লং টার্মে দেখি তাহলে তো অবশ্যই বলতে হবে যে বাংলাদেশ অর্থনৈতিক দিক থেকে অনেক এগিয়েছে। 5 দশকের অধিক সময়ে শুরুতে যেরকম ছিল ভঙ্গুর একটা অর্থনীতি থেকে আজকে এখানে একটা শক্তিশালী অবস্থানে দাঁড়িয়েছে। কিন্তু তারপরেও কথা যদি আমরা আরও একটু গভীরে যাই, যে প্রবৃদ্ধি যেটা হয়েছে 6%, 7%, 8%, যদিও এগুলো একটু অতিরঞ্জিত, কিন্তু তারপরেও যদি আমি ডিসকাউন্ট করে কমাই, তারপরেও যদি 5-5.5% ধরি, তাহলেও কিন্তু একটা ভালো উন্নয়ন বলা যায়। কিন্তু যেই উন্নতিটা হয়েছে সেটার কিন্তু একটা অন্তর্নিহিত একটা ভঙ্গুরতা ছিল। সেই ভঙ্গুরতা কি, প্রবৃদ্ধি যেটা হয়েছে সেই প্রবৃদ্ধির সাথে বিনিয়োগের কোনো সামঞ্জস্য ছিল না। মূল্যস্ফীতি তো অনেক, হ্যাঁ, তারপরে সেই প্রবৃদ্ধি চাকরি দিচ্ছিল না। হ্যাঁ, তো চাকরি নাই বাজারে চাকরি নাই, কারণ বিনিয়োগ তো নাই, ব্যক্তি খাতের বিনিয়োগ নাই। একমাত্র চাকরি হচ্ছে সরকারি চাকরি। আর সরকারি চাকরিতে কয়জনকে আপনি চাকরি দেবেন? মোট প্রয়োজনের 5% মতো কিন্তু এই সরকারি চাকরিতে থাকে। তো সেইটার মধ্যে আবার যখন বিভিন্ন ধরনের কোটা দিয়ে বিভিন্ন গোষ্ঠীকে তাদেরকে বিবেচনা রেখে তাদের জন্য রাখা হয়, তার মানে হচ্ছে যে ওই কম একটা বাস্কেটের মধ্যে থেকেও আরও কমে যাচ্ছিল। তখনই তারা আন্দোলনটা করেছে। এখন যদি ওই যে উন্নয়নের গল্পের সাথে যদি চাকরির সুযোগ থাকতো, বিনিয়োগ থাকতো, এবং সেটা যদি হতো, তাহলে এই যে মূল্যস্ফীতির কথা আপনি বলছেন, যে উচ্চ মূল্যস্ফীতি, তখন সেই মূল্যস্ফীতিটাকেও তারা সয়ে নিতে পারে, জনগণ সেটাকে অ্যাবজর্ব করে নিতে পারে কিছুটা হলেও। কিন্তু একদিকে মূল্যস্ফীতি, অন্যদিকে চাকরি নাই, ইনকামও বাড়ছে না, তো ওই রকম একটা অবস্থায় কিন্তু সামগ্রিকভাবেই জনগণ, সেটা আপনার শুধু ছাত্রছাত্রীরা না, আমি আপনি, এমনকি ব্যবসায়ী যারা আছে, তারা প্রত্যেকেই কিন্তু কোনো না কোনোভাবে একটা চাপের মধ্যে ছিল। তো সেই কারণেই যখন এই জুলাই অভ্যুত্থান শুরু হলো, জুলাই আন্দোলনটা, তখন শেষের দিকে যে কিন্তু সবাই সেটার মধ্যে যুক্ত হতে থাকলো, কারণ সবার মধ্যেই একটা বঞ্চনার একটা ছায়া ছিল। কোনো না কোনোভাবে তারা যেই ধরনের অর্থনৈতিক সুযোগ সুবিধা চাচ্ছিল সেটা কিন্তু পাচ্ছিল না। বরঞ্চ হ্যাঁ, সম্পদ সৃষ্টি হয়েছে। আপনি বলতে পারেন যে আমাদের অর্থনীতির আকার বেড়েছে, জিডিপির আকার বেড়েছে, কিন্তু সম্পদটা কোথায় এসে গেল? একটা জায়গায় যে কিন্তু সেটা পুঞ্জীভূত হয়েছে, এবং যার কারণে প্রবৃদ্ধি হয়েছে, আবার বৈষম্য বেড়েছে। উপরের 5% হাতে সম্পদের পরিমাণ প্রায় 30% জাতীয় সম্পদের, আর নিচের 5% হাতে 0.29 কিংবা 0.3। অর্থাৎ এই যে বিশাল একটা পার্থক্য, যে জাতীয় সম্পদের যতটা তৈরি হচ্ছে সেটাও সবার মাঝে বণ্টিত হচ্ছে না, এই রকম। সো এইরকম একটা সমাজ ব্যবস্থায়, তার মানে যে আমরা বলি যে শুধুমাত্র যে রাজনৈতিক সংকট, যে জনগণ ভোট দিতে পারছিল না, ভোটটা একটা ফার্সিক্যাল ইলেকশন হচ্ছিল, জনগণের ডেমোক্রেটিক গণতান্ত্রিক অধিকারটাও চর্চা করার সুযোগ ছিল না, কিন্তু তার পাশাপাশি অর্থনৈতিক গণতন্ত্রও ছিল না। ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমি, যেটা আমি বলি, যে অর্থনৈতিক উন্নতি হলে সেটার সুফলটা সবার কাছে যাবে, সেরকম একটা পরিস্থিতিও ছিল না। যার কারণে কিন্তু এই জুলাই হঠাৎ করে তো আসেনি, একে একে পুঞ্জীভূত হয়ে সেটার একটা ফলাফলটা আমরা দেখেছি। তো সেই কারণেই জুলাই থেকে যে আশা আকাঙ্ক্ষা যেটা ছিল, যে এমন একটা সমাজ ব্যবস্থা হবে, এমন একটা রাষ্ট্র ব্যবস্থা হবে, যেই রাষ্ট্র কিন্তু সকলের দেখাশোনা করবে, শুধুমাত্র একটা গোষ্ঠীকে না, শুধুমাত্র একটা দলীয় সদস্যদেরকে না, কিংবা শুধুমাত্র একটা গোষ্ঠীকে দেখবে না, এক ধরনের যারা খুব লয়াল ব্যবসায়ী কিংবা লয়াল প্রাইভেট সেক্টর যারা কিনা তাদের গুণগান গাইবে, সেরকম দেখবে না, বরঞ্চ সকল। কারণ যখন যেই সরকার ক্ষমতায় থাকে, সেই সরকার সকলেরই। হয়তো আপনি বিভিন্ন জায়গায় ভোট দিতে পারি, সেটা তো গণতন্ত্রের একটা বৈশিষ্ট্য, কিন্তু একটা সরকার যখন আসে, সেই সরকারের দায়িত্ব কিন্তু সকলকে দেখাশোনা করা। সেই জিনিসটা কিন্তু আমাদের মাঝ থেকে হারিয়ে গিয়েছিল। জি, মিস্টার চৌধুরী। ধন্যবাদ। প্রথমে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি যারা জুলাইতে
মৃত্যুবরণ করেছে এবং যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করি। আসলে জুলাইয়ের অভ্যুত্থানটা এটা বোধহয় সবারই একটা মনের চাহিদা ছিল, এবং এখন 2 বছর পরে মূল প্রশ্ন, লেসনটা কি পেলাম? এক্স্যাক্টলি, এখন সেটি শিক্ষাটা কি নিলাম? কারণ তখন যেমন ছাত্ররা তারা কিন্তু তাদের লেজিটিমেট রাইট নিয়েই কিন্তু তারা অভ্যুত্থানটা করেছে। তারা আসলে অভ্যুত্থান করতে চায় নাই, তারা আসলে প্রোটেস্ট করতে চাচ্ছে। তারা তাদের ভাষা, তাদের যে ভিতরে যে কান্না, তারা চাকরি পাচ্ছে না, ভবিষ্যৎ দেখছে না, এবং ইকোনমি আস্তে আস্তে শ্রিঙ্ক হচ্ছে, তাহলে তাদের বাবা মা স্বপ্ন ভেঙে যাচ্ছে, এবং এরকম পরিস্থিতি সে যখন তার ভাষায় বলার চেষ্টা করলো তখন দেখা গেলো এটাও কেউ শুনে না, এবং সরকার প্রধান সেই মুহূর্তে রাদার সবাইকে কিন্তু ইগনোরই করছিল। এবং সেই সময় যদি আমরা খেয়াল করি যে এমন কেউ ছিল না যারা আসলে কমফোর্টেবল জোনে ছিল। আপনি যদি ব্যবসায়ের কথা বলেন, ব্যবসায়ীরাও কিন্তু ভালো করতে পারছিল না। এদিকে দেখা যাচ্ছে যে এনার্জি ক্রাইসিস, ওদিকে ডলারের ডিভ্যালুয়েশন, এবং এনার্জি কিভাবে আসবে, কিভাবে এটাকে সস্তায় আনা হবে তারও কোনো গাইডলাইন নাই, এবং সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা, কেউ শোনার নাই, কেউ কিন্তু কারো কথাই কিন্তু ব্যাংকগুলো খালি হয়ে যাচ্ছে অথবা দখল হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে যে ব্যাংকগুলি খালি হয়ে যাচ্ছে, সবই কিন্তু সবাই ফিল করছে। এবং এই অবস্থায় আমার মনে হয় যে সবারই একটা মনের এটা একটা আশা সঞ্চার করেছিল যখন বাচ্চারা এই ধরনের একটা বিপ্লব ঘটালো, এবং সবাই ভেবেছিল যে এটা দরকার, কারণ ইটস এনাফ। এই ওয়ার্ডটাই কিন্তু আসলে সবাই ওই মুহূর্তে কিন্তু আমি সবার মনের ভাষাটা এরকমই ছিল যে ইটস এনাফ, হ্যাঁ, এবার নিড টু বি চেঞ্জ, এবং এটা চেঞ্জ হওয়াটা খুব ডিফিকাল্ট। এবং এই এখন একটা ইয়াং জেনারেশন, তারা যখন সোচ্চার হয়েছে, সুতরাং সরকারের পতন ঘটেছে, সরকারের পতনটা এখন হওয়াটাই স্বাভাবিক, এবং এটা নতুন কিছু আমরা সামনে পাবো, এবং এখান থেকে অনেকেরই কিন্তু অনেক লেসন হওয়ার কথা ছিল। তা আমরা কি দেখলাম? আমরা দেখলাম আমরা যাদেরকে বাংলাদেশের ওই মুহূর্তে অ্যাকসেপ্টেবল মানুষ বলতে যাকে বোঝায়, ইনি ছিল কিন্তু এখন ডক্টর প্রফেসর ইউনূস সাহেব। এবং ইউনূস সাহেবের কাছে কিন্তু সবারই একটা আশা যে এই মানুষটা বেশ কষ্ট করেছে, একে সেই সরকারও কিন্তু নানানভাবে হয়রানি করেছে, আমরা ভেবেছিলাম হয়রানি করেছে, এবং ওনার হি হ্যাজ অনার কানেকশন ইজ ভেরি স্ট্রং, এবং উনি এই দেশকে চেঞ্জ করতে পারবে, ওনার নিজের বয়স হয়েছে এবং উনি দেওয়ার মতন মানুষ। বাট আলটিমেটলি উনি তো ভালো করেনই নাই, এবং ওনার ইন্টেনশনও কিন্তু ভালো ছিল বলে এখন মনে হচ্ছে যে ছিল না, ওনার একটা ভালো ইন্টেনশন। উনি আমাদের স্টুডেন্টদেরকে, ইয়াং জেনারেশনকে রাজা ক্ষতিগ্রস্ত করে দিল। ওদেরকে কিন্তু ওনার এই যে অ্যাডভাইজারি করা, করা, এগুলি কিন্তু ওনার করা উচিত ছিল। এই ধরনের হোপ, এই ধরনের জিনিস করা উচিত ছিল না। বিপ্লব তো আগেও হয়েছিল, আমরা স্বাধীনতা দেখেছি, তখনও কিন্তু স্টুডেন্ট ফ্রন্ট ছিল, কই ওদেরকে কিন্তু সাথে সাথে মন্ত্রী বানাইতে হয়েছে, আমরা দেখি নাই। এবং এই জিনিসটা ওদেরকে যেরকম ক্ষতিগ্রস্ত করেছে, আমরা এখানে দেখলাম এইখানে মব কালচার নিয়ে আসলো। এখানে উনি কোনো কারো সাথেই উনি রাজার সম্পর্ক রাখে নাই, কিন্তু উনি কোনো ব্যবসায়ীর সাথেও কথা বলেন না। উনি ওনার গণ্ডির মধ্যে যাকে মনে হয়েছে উনি তাই করেছে, এবং আলটিমেটলি কি হয়েছে? আলটিমেটলি কিন্তু ইকোনমি আরও 12টা বেজে গেছে আজকে যে, এবং সবারই কিন্তু ধারণা ছিল যে ইটস এনাফ। এখানে এসে কিন্তু এইবার সবাই বলেছে যে আমরা পলিটিক্যাল গভর্নমেন্ট চাই। আমরা ব্যবসায়ীরও কিন্তু বলেছি আমরা পলিটিক্যাল গভর্নমেন্ট চাই, এবং এই গভর্নমেন্টের কাছে আমাদের এক্সপেকটেশন অনেক হাই। এই কারণে, এবং তার ওয়ান অফ দ্য রিজন দেখেন, এখন পর্যন্ত যে এনার্জি যে ক্রাইসিস তখনও ছিল, ব্যাংকিং ক্রাইসিস ছিল, সেই ক্রাইসিসগুলি কোনোটাই উনি কিন্তু ঠিকমতো অ্যাড্রেস করেন নাই। এনার্জিকে নিয়ে কোথায় চলে গেছে রাদার আমাদের কিন্তু 5-6 বছর পিছিয়ে দেওয়া হয়েছে।
ব্যাংকিং সেক্টর একটা ডিসিপ্লিনের মধ্যে আমরা ভেবেছিলাম একটা আসবে, বাট দে ক্যানট টেক দ্য ডিসিশন, কারণ এটা তাদের কাছে প্রায়োরিটির মধ্যে মনে হয় ছিল না। প্রায়োরিটির মধ্যে বোধহয় ডিফারেন্ট এজেন্ডা ছিল, এবং সেই এজেন্ডাটা কি হয়তো আমি যেহেতু পলিটিশিয়ান আমি আই ক্যানট সে, বাট আমরা দেখেছি যে ব্যবসায়ী যেই কারণে এই বিপ্লব, এই যে ইকোনমিটা যাতে আর স্ট্রং হয়, এবং ইকোনমিকে স্ট্রং করতে গেলে যে জিনিসগুলি ইনস্টিটিউশনগুলি স্ট্রং হওয়া উচিত ছিল, সেই ইনস্টিটিউশন কোনোটাই কিন্তু স্ট্রং হয় নাই। আমরা খালি একমাত্র জুডিশিয়ারি দেখেছি যে একটা রিফর্ম করার একটা সুন্দর উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু আমি এডুকেশন ইনস্টিটিউশন দেখি যে ধ্বংস হয়ে গেছে। সেই এডুকেশন ইনস্টিটিউশন টিচাররা যেতে এখন ভয় পায়, এবং এই ধরনের অবস্থা কিন্তু হওয়ার কথা ছিল না। আজকে আমি দেখি ল অ্যান্ড এনফোর্সমেন্ট ইজ নট ফাংশনিং, এবং প্রতিদিন কিন্তু আমরা দেখি, আমি যখন দেখি যে মোহাম্মদপুরের ওসি বা র্যাব প্রধান বলে আমাদের দ্বারা হ্যান্ডেল করা খুব কঠিন, আমরা অল্প কিছু মানুষ, আমাকে তখন আরো প্যানিক করে। এই জিনিসগুলি কিন্তু হওয়ার কথা ছিল না। আজকে ব্যুরোক্রেসি যদি দেখেন, ব্যুরোক্রেসিতে কিন্তু উনি কি আনলো, উনি 13 বছরের রিটায়ার্ড 14 বছরের রিটায়ার্ড লোককে উনি এনে বসায়া ব্যুরোক্রেসির মধ্যেও কিন্তু একটা ট্রাস্ট ডিস্ট্রাস্ট এবং নন ফাংশনাল কিন্তু হয়ে গেছে। সো ইনস্টিটিউশন যদি ফাংশনাল না হয়, এবং যেখানে এডুকেশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট এবং জুডিশিয়ারি ইজ ইম্পর্টেন্ট, এগুলিকে যদি ঠিক মতো না করা হয়, তাহলে তো ভবিষ্যৎ দেখতেও কিন্তু ভয় লাগবে। সো একটা নির্বাচন হলো, একটা নির্বাচিত সরকার প্রায় 6 মাসের কাছাকাছি চলে এসছে, এবং সরকারের ভাষ্যে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে, কিন্তু অনেক বিশ্লেষক বা ব্যবসায়ীরা বলছেন যে পুনরুদ্ধার এখনো ভঙ্গুর। সো ডক্টর ফাহমিদা খাতুন, আপনি কিভাবে বর্ণনা করবেন অর্থনীতিকে? এটা কি পুনরুদ্ধার, স্থবিরতা, নাকি সংকট পরবর্তী সাময়িক স্থিতি? ধন্যবাদ। আসলে এই সরকারের জন্য যে অর্থনীতি একটা উত্তরাধিকার সূত্রে পেয়েছে, সেটা থেকে পুনরুদ্ধার এখন অনেক দেরি। সরকার নিজেই বলেছেন যে, মাননীয় অর্থমন্ত্রী তো বলেছেন 2 বছর লাগবে ঘুরে দাঁড়াতে। তো যেই জিনিসটা দেখেন, যেটা এই ফেব্রুয়ারি মাসে যখন ইলেকশন হলো, তখন তারা কি পেল? তখন পেল উচ্চ মূল্যস্ফীতি, জিডিপি প্রবৃদ্ধির হার নিম্নমুখী, বিনিয়োগ নিম্নমুখী, আর্থিক শৃঙ্খলা, আর্থিক খাতে অর্থাৎ ব্যাংকিং খাতে শৃঙ্খলার এবং একটা স্ট্রেস, তারপরে হচ্ছে রেভিনিউ কালেকশন নিম্নগামী। তো আপনি কোনো দিকেই একটা স্বস্তি ছিল না, সেরকম একটা জায়গায় তারা পেয়েছে। এবং তারপরে এখন 5 মাস চলছে, এর মধ্যে একটা বাজেট দিয়েছেন সরকার। তো সেইখানে কিছু পথরেখা আছে 1 বছরের জন্য, আর তার আগে যেটা নির্বাচনী ইশতেহার ছিল, সেখানেও তারা অর্থনীতির উন্নয়নের বিভিন্ন পথরেখা, বিভিন্ন কর্মসূচি সংস্কারের কিছু ঘোষণাও দিয়েছেন। তো এখন যেটা আসলে আমি বলবো না যে খুব একটা ঘুরে দাঁড়িয়েছে, এমনকি থেমে গেছে সেটাও বলা যাচ্ছে না। কারণ কি দেখেন, মূল্যস্ফীতি কিন্তু এখনও এই জুন মাসে 9.13%, একটু কমছে আবার বাড়ছে। মূল্যস্ফীতি বলা যেতে পারে গত 3-4 মাস ধরে প্রায় একই রকম। হ্যাঁ, প্রায় একই রকম। তো হ্যাঁ, ঊর্ধ্বমুখী এখনো। আর সেটা কমাতে আবার কঠোর এক ধরনের মুদ্রানীতিও নেওয়া হয়েছে। হ্যাঁ, কঠোর, সেটা কমানোর জন্য সেটা বলছি যে মুদ্রানীতিটা কাজ করছে না। ব্যবসায়ীরা আবার কম সুদে ঋণ চাইছেন, কেন্দ্রীয় ব্যাংক তো এই যে পরস্পর বিরোধী চাপ, সেটাও কিভাবে সামলাবে, সেটাও একটা বড় ইস্যু। যে পলিসি কোহেরেন্স জিনিসটা আসলে একটা উভয় সংকটের মধ্যে। তো আপনি দেখেন যে মূল্যস্ফীতি কমানোর জন্য সংকোচনমূলক মুদ্রানীতি, আবার বিনিয়োগ যদি আমি করতে চাই, বাড়াতে চাই ব্যক্তি খাতে, তখন কিন্তু বিনিয়োগের কস্ট অফ ডুইং বিজনেস এমনিতেই আমাদের দেশে বেশি, তারপরে হচ্ছে যে সংকোচনমূলক মুদ্রানীতি অর্থাৎ পলিসি রেট বেশি থাকলে সুদের হার, ঋণের সুদের হার বেশি, তখন আরও বেশি কস্ট অফ ডুইং বিজনেস বেড়ে যায়। তাহলে কি সেটা বিনিয়োগ বান্ধব নীতিমালা হলো? না, সেটাও না। আবার দেখেন, যখন সরকার এই বাজেটটা ঘোষণা করলো, তখন তারা কিন্তু অনেক, তার ফিসক্যাল পলিসিটাও কিন্তু এক্সপ্যানশনারি, অর্থাৎ তাদের অনেক আকাঙ্ক্ষা আছে, সেটা নির্বাচিত সরকার দেখাতে চায়, বিভিন্ন জায়গায় তাদের কর্ম দেখাতে চায়, বিনিয়োগের দেখাতে চায়, অবকাঠামোগত খাতে তারা বরাদ্দ বাড়িয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, সব কিছুতে। তো দুটোর মধ্যে আবার একটা কন্ট্রাডিকশন। কিন্তু কন্ট্রাডিকশনটা তখনই আপনার কিছুটা সমাধান করা যাবে যে একটা অর্থ, আমরা দেখেছি যে অতীতে
প্রচুর অবকাঠামো খাতে ব্যয় হয়েছে, কিন্তু কতটা আপনার উৎপাদনশীল খাতে ব্যয় হলো, কতটা অপচয় হলো, সেটা যেই ব্যয়টা হচ্ছে সেই ব্যয়টা যদি আপনার উৎপাদনের কাজে লাগে তাহলেই কিন্তু সেখানে ওই মূল্যস্ফীতির চাপটা বোঝা যাবে না। কারণ তখন সত্যিকার অর্থে বিনিয়োগ বাড়বে, কর্মসংস্থান বাড়বে, মানুষের হাতে টাকা আসবে, তখন সে ওই মূল্যস্ফীতির ধাক্কাটা পুষিয়ে উঠতে পারবে। সেই ধরনের একটা অবস্থা আমাদের দরকার। এখন এই যে সংকোচনমূলক মূল্যস্ফীতি মুদ্রানীতির কথা আমি একটু বলি। কিছুদিন মাত্র এই 30 তারিখেই কেন্দ্রীয় ব্যাংক যেটা পলিসি রেটটা এটা 0.50% বেসিস পয়েন্ট আর কি, নট শতাংশ, 0.50 পয়েন্টটা কমিয়েছে, অর্থাৎ 9.5% করেছে এটা, যার ফলে আশা করা যাচ্ছে যে সুদের হারটা, ঋণের সুদের হারটা একটু কমবে, এখানে একটু স্বস্তি দেওয়ার। কিন্তু যেটা বললাম যে সরকারের দুই হাতটাই বাধা। একদিকে আপনাকে মূল্যস্ফীতি কমাতে হবে, সেটা কিন্তু শুধুমাত্র নিম্ন এবং মধ্যম আয়ের জনগণের জন্য তা না, বিনিয়োগকারীদের জন্য তাদেরও তো কষ্ট, মানে কিনতে গেলে বাজারে তার র মেটেরিয়াল বেড়ে যাচ্ছে দাম ইত্যাদি। এবং এখন বর্তমানে এই যে বিশ্বের যে একটা ভূ রাজনৈতিক সংকট, মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ, এর ফলেও তো আমাদের এই যে সারা পৃথিবীতেই যখন সরবরাহ শৃঙ্খলটা বাধাগ্রস্ত হয় তখন পণ্য চলাচলে বিঘ্ন ঘটে। এখন আমাদের ইম্পোর্ট কস্ট বেড়ে যদি যায় এবং বেড়ে যাচ্ছেও, তো তখন কিন্তু তাদের কস্ট অফ ডুইংও বেড়ে যাবে। তো সুতরাং সেই সব কিছু মিলিয়ে আসলে সরকার একটা ক্রিটিক্যাল জায়গায় রয়েছে। কিন্তু তারপরে আমি বলবো যে ব্যয়ের দিকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের তো ফিসক্যাল স্পেস নাই। আমাদের এই যে কর জিডিপি হার এই 2025 সালে 6.8% নেমে এসেছে। তো এইটা থেকে যদি আমি বাড়াতে চাই, এবং এই যে একটা বড় বাজেট একটা দেওয়া হয়েছে, এটার অর্থায়নের বিরাট একটা অংশ তো আসতে হবে এনবিআর থেকে, কিন্তু এনবিআরের সেই সক্ষমতাটা আছে কিনা। তো এইখানে আরেকটা বিষয় যে আপনি আগে পারভেজ সাহেব বলছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকার কি কাজ করেছে, কতখানি সাফল্য অর্জন করেছে। দেখেন ওইখানে একটা স্লোগান ছিল কি, তো ওনারা রাষ্ট্র মেরামত করবেন, ওনারা বিভিন্ন ধরনের সংস্কার করবেন, কিন্তু আমরা দেখলাম যে অর্থনৈতিক ক্ষেত্রে সংস্কার তো তেমন একটা আগায় নাই, কোনো কিছুই আগায় নাই বলতে গেলে। তো এখন সেই ক্ষেত্রে দেখেন, হ্যাঁ ব্যাংকিং খাতে কিছু কিছু নীতিমালা নেওয়া হয়েছে, কিন্তু সেটা আবার সবগুলো পুরো এখনও বাস্তবায়ন হয়নি এবং অনেক কিছুই করার আছে। এনবিআরের সংস্কার সেটা 2 ভাগ করা হয়েছে, কিন্তু সেটা তো এখনও পর্যন্ত কার্যকরী হতে পারেনি। তো ওই জিনিসগুলো যদি আপনার ফ্রম ডে 1 যদি শুরু করা যেত, তাহলে কিন্তু অনেকখানি 1.5 বছরে কম সময়, আবার কম সময়ও না, আমি তো বলবো যে অনেক কালক্ষেপণ করা হয়েছে। এই যে জুলাই চার্টার খুব ভালো কথা, এটা নিয়ে রাষ্ট্র কিভাবে চলবে, কিন্তু এটার মধ্যে বেশি এনগ্রসড হয়ে অন্য জায়গায়, আপনাকে মনে রাখতে হবে যে আন্দোলনটার সূত্র, মানুষের যদি পেটে ভাত না থাকে, ক্ষুধা থাকে, তাহলে কিন্তু আপনার যত ভালোই একটা ব্যবস্থা করেন না কেন, গণতান্ত্রিক ব্যবস্থাটাও কিন্তু টিকবে না সেখানে। তো ওই জিনিসটা কিন্তু আমরা দেখি নাই। তো এখন এই যে সরকারের যে বিরাট একটা প্ল্যান এই সরকার নিয়েছে, এটা আসলে বাস্তবায়ন করাটাই হচ্ছে মূল চ্যালেঞ্জ। মূল চ্যালেঞ্জের কথা বলতে যে উনি বলেছেন আমলাতান্ত্রিক একটা জটিলতার কথা, আমলাতন্ত্রের এফিসিয়েন্সিটা, আগের অন্তর্বর্তীকালীন সময়ে যে এই যে আমলাতান্ত্রিক একটা ব্যবস্থাটা, সেখানেও কিন্তু উন্নয়ন দেখা যায়নি। পুরনো যে ভালো তারা অবশ্যই, কিন্তু কিভাবে এটাকে এফিসিয়েন্সি বাড়ানো যায় সেটা তো আমরা দেখি নাই। ওইটা একটা বিষয়। আর হচ্ছে যে প্রতিষ্ঠানগুলি, এই সরকারেরও কাজ হবে যে ডিপ রিফর্মের মধ্যে ইমিডিয়েটলি যাওয়া। অনেকগুলো ভালো ভালো পদক্ষেপ কিছু আছে, কিন্তু আসলে কসমেটিক পদক্ষেপ দিয়ে উপরের দিকে কিছু ভালো ভালো পলিশ করে সেটা দিয়ে হবে না, যেটা আর কি প্রতিষ্ঠানগুলো যে ভেঙে দেওয়া হয়েছে, দুর্বল করে দেওয়া হয়েছে, এবং এটা ইচ্ছাকৃতভাবে। এখানে তো একটা নেক্সাস তৈরি হয়ে থাকে, এবং ভিতর থেকে আসলে অভ্যন্তরীণ যে রেজিস্ট্যান্স থাকে, সেখানেই কিন্তু এই প্রতিষ্ঠান শক্তিশালী করা কিংবা রিফর্ম করাটা খুব কঠিন। কিন্তু যখন একটা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার হয়, এবং বিশেষ করে যখন জনগণের ম্যান্ডেট নিয়ে আসে, তখন তাদের জন্য এটা সহজ, এবং সেটা কিন্তু শুরুতেই করতে হয়।
যত কালক্ষেপণ হবে তত কঠিন হয়ে যাবে। শুরুতেই যদি আপনি খুব স্ট্রং মেজার নেন তাহলে সেটাকে বাস্তবায়ন করাটা অনেক সহজ। পরের দিকে যে তখন কিন্তু সরকার 2-3 বছর চলে গেলে তখন ভাববে যে সামনে ইলেকশন আসছে, আমি কেউ অজনপ্রিয় কিছু করব, আমার ভোটের কি হবে, এই ধরনের অনেক কিছু থাকবে। কঠিন কাজগুলো প্রথমেই করতে হয়। মিস্টার আনোয়ার আলম চৌধুরী, আপনি জানেন যে গত 15ই জুলাই ইনভেস্ট বাংলাদেশ বিলটা পাস হয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে ব্যাংক খাতের খেলাপি ঋণ, দুর্বল সুশাসন এবং মূলধন ঘাটতির সমাধান ছাড়া নতুন বিনিয়োগ নীতি কার্যকর করা সম্ভব কিনা? আপনার ব্যুরোক্রেসি নিয়ে কথা বলছেন এবং বলা হচ্ছে যে ইনভেস্ট বাংলাদেশ আইনের মাধ্যমে বিডা, বেজা, পিপিএ, পিএ এগুলো একটা শীর্ষ কর্তৃপক্ষের অধীনে থাকবে, যারা আবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অধীনে থাকবেন। সো সংস্থাগুলো একত্রিত করলে ব্যুরোক্রেটিক ডিলে বা যে সংকট মধ্য দিয়ে আপনারা চলেন সেটা সমাধান হবে কি না? দেখেন, কমিটি অনেক কিছু করা যায় এবং কমিটি ফাংশনেবল সেটাও হয়তো হবে। কোশ্চেনটা হলো যে বিনিয়োগ করতে গেলে যেই জিনিসগুলি উপাদানগুলি দরকার, প্রথমে মানুষকে যারা উদ্যোক্তা হবে তাদেরকে অ্যাট্রাক্ট করবে, সেটা হলো যে এক হলো লং টার্ম পলিসি কী আছে, সবাই কিন্তু জানতে চায় লং টার্ম পলিসিটা কী। সেকেন্ড, তারা দেখতে চায় যে এনভায়রনমেন্টটা কী আছে এবং সেটার মধ্যে হলো ইনফ্রাস্ট্রাকচারটা আসে, আপনার ব্যাংকিং সেক্টর আসে। ইনফ্রাস্ট্রাকচার বলতে আপনি যদি বলেন এনার্জি, তো আমাদের এখন প্রতিদিন খবরের কাগজ খুললেই কিন্তু দেখা যায় যে এনার্জির জন্য সমস্ত ইন্ডাস্ট্রি কিন্তু দে আর ক্রাইং। এবং ইদানিং তো ঘরের যে মহিলা তারাও কিন্তু বলা শুরু করছে যে আমরা রান্না করতে পারতেছি না, এবং সরকারও বলছে যে আমাদের সময় লাগবে। হ্যাঁ, আমাদেরও হাত ভার, এগুলি কিন্তু প্রতিদিন পত্রপত্রিকায় আসছে, মিডিয়াতে আসছে। তা এই মেসেজ কি যারা ইনভেস্টার তারা কি পাচ্ছে না? ইভেন এই মেসেজও আসছে যে আগে যাদেরকে পারমিশন দেওয়া হয়েছে গ্যাস লাইনে সেটাও কিন্তু আর বলবৎ হবে না, তারা এটা কানেকশন দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত একটা স্টেবল জায়গায় না আসে। আবার এটাও শোনা যাচ্ছে যে দিনকে দিন আমাদের যে ডোমেস্টিক যে গ্যাসের রিজার্ভ সেটা কমে আসছে, প্রতি বছর 100 মিলিয়ন MFCPA কমে যাচ্ছে। আর আমাদের LNG দিয়ে যে কাভার করবে সে সক্ষমতা এক। সেকেন্ড হলো যে FSRU যেটা লাগবে সেটা মাত্র 2টা আছে, তৃতীয়টা ছাড়া আমরা কিন্তু ফার্দার যেতে পারবো এবং তৃতীয়টা আসতে আরও 2.5 বছর লাগবে। তা এই যে জিনিসগুলি এবং এনার্জি পলিসিটা কি এবং সেটা বাস্তবায়ন করতে গেলে যে সময় সাপেক্ষে, ব্যবসায়ীদের কিন্তু সেই যারা এক্সিস্টিং আছে তারাই তো সারভাইভ করতেছে না, এবং তাদের ইনফরমেশন যখন নিবে তখন কিন্তু ইনভেস্টাররা ঠিক ওইভাবে করে দাঁড়াবে না। এক্সিস্টিং ইনভেস্টার যারা আছে তাদের সক্ষমতা রাদার এখন ধরে রাখাটা কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ সরকারের জন্য। তারা যদি সারভাইভ করে তাও কিন্তু ক্ষতিগ্রস্ত হলো না ইকোনমিটা, কিন্তু তারাও যদি সারভাইভ না করে, নতুনটা আসবেই না, এরাও যদি সাফার না করে, ইট উইল বি এ বিগ চ্যালেঞ্জ হয়ে যাবে কিন্তু সরকারের জন্য ইকোনমিকে টার্ন অ্যারাউন্ড করতে। এটা কিন্তু চোরাবালির মতন হয়ে যাচ্ছে। কিন্তু আপনি দেখেন যে আমি যদি বলি যে সরকারের কিন্তু পজিটিভনেসের কোনো অভাব নাই। প্রাইম মিনিস্টার সরাসরি কিন্তু এখন ব্যবসায়ীদের সাথে বসছে, শুনছে। এখন এটা তো ইমপ্লিমেন্ট তো আর প্রাইম মিনিস্টার করবে না, ইমপ্লিমেন্টেশন অথরিটি আছে। অথরিটি হলো যারা, তাদের মধ্যে সবাই কিন্তু মেজরিটি হলো ব্যুরোক্রেট। এখন ব্যুরোক্রেট যদি ফাংশনেবল না হয় তাহলে কিন্তু ডিফিকাল্ট। আজকে দেখেন আমি যদি এনার্জি নিয়েই বলি, আপনি খেয়াল করে দেখেন হঠাৎ করে মাঝখানে একবার কি হলো যে তেল নাই, পুরা শহরের মধ্যে একটা হুরুস্থুল। হ্যাঁ, তেল নাই, কে বললো? একটা ব্যুরোক্রেট বললো। এদের কিন্তু মন্ত্রী বলার চেষ্টা করলো যে না, আমাদের কাছে কিন্তু এনাফ ডিজেল আছে, এনাফ অকটেন আছে, এটা নিয়ে কিন্তু টেনশনে কিছু নাই। এই যে প্যানিক, এই প্যানিকটা কি করে? এই প্যানিকটা কিন্তু দেশেও যেমন অস্থিরতা সৃষ্টি করে, বিদেশেও কিন্তু এই মেসেজগুলো কিন্তু চলে যায়। আজকে দেখেন ব্যাংকিং সেক্টর, এখন ব্যাংকিং সেক্টরে দেখা যাচ্ছে যে এভরিডে পত্রপত্রিকায় আমাদের ব্যাংকে NPL বাড়ছে, ব্যাংকগুলি টাকা দিচ্ছে না, ব্যাংকগুলি আরও সিক হয়ে যাচ্ছে, এই ইনফরমেশনগুলো কিন্তু বাইরে চলে যাচ্ছে।
ওরাও যেরকম ভয় পাচ্ছে, দেশীয় লোকরাও কিন্তু ভয় পাচ্ছে, এবং ব্যাংকের কিন্তু আস্তে আস্তে ক্যাপাসিটিও কিন্তু কমছে। আবার অন দ্য আদার হ্যান্ড সরকার যে এইটার যে একটা উদ্যোগ নিবে, এটাকে কি করা উচিত, এবং এগুলি কিন্তু খুব ড্রাস্টিক রেসপন্ড করতে হয়, এগুলি নিয়ে সময়ক্ষেপণ করা যায় না কিন্তু, এবং সেই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে না। এবং সেটা কি হতে পারে, যেমন ধরুন আমরা দেখলাম যে গ্রিসে আমরা দেখি যে 54টা ব্যাংক, ওদের অবস্থা কিন্তু আরও খারাপ ছিল, 54টাকে তারা মার্জ করে ওরা 4টার মধ্যে আনছে। হ্যাঁ, তা আমরা এই ধরনের কি ডেসপারেশন কি আমাদের আছে কি না? আমরা কি কখনো চিন্তা করছি যে আমাদের যেগুলি ব্যাংক যেগুলি সিক হয়ে গেল, এখান থেকে মানি সাইফনি হয়ে গেল, হ্যাঁ, এগুলি এবং যেগুলি ভালো ব্যাংক, ওদের সবাইকে নিয়ে বসে ওয়াই নট উই টেকে এমন একটা স্টেপ যে যেখানে ফান্ড কিন্তু আপনাকে ইনজেক্ট করতে হবে। এখন ফান্ডটা কিভাবে আপনি ইনজেক্ট করবেন? ফান্ডটা আপনি গভর্নমেন্ট যদি সোভারেনিটির এগেইনস্টে শেয়ার মার্কেট থেকে টাকা উঠান, গভর্নমেন্ট গ্যারান্টি দিল এবং ওইভাবে কিন্তু শেয়ার ছাড়া হলো, এবং ওখান থেকে টাকা উঠায় কিন্তু আপনি এই ব্যাংকগুলোকে কিন্তু ওই যেই টাকাটা সরে গেল, এটা কিছু অংশ যদি আপনি ইনজেক্ট করাইতে পারেন, তাহলে কিন্তু আস্তে আস্তে কিন্তু দাঁড়ায় যাবে। আর না হলে কি হবে, এই যে ওদের যে এনপিএল বাড়ছে, গভর্নমেন্ট যতই চেষ্টা করুক, ব্যাংক কিন্তু কখনো আপনাকে লোয়ার ইন্টারেস্ট রেটে ফান্ডিং করতে পারবে না। আবার অন দ্য আদার হ্যান্ড গভর্নমেন্ট যদি সেটা না করতে, ব্যাংক যদি এগুলি কমাইতে না পারে, তা প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট কিন্তু কখনো অ্যাট্রাকটিভ হবে না। আপনার এনার্জিও নাই, আপনার ইন্টারেস্টও হাই, আবার আপনার ইনফ্লেশনও হাই, ইনফ্লেশনের কারণে কনজাম্পশনও কমে যাচ্ছে, এবং এইগুলি কিন্তু সবগুলি কস্ট অফ প্রোডাকশন কিন্তু হাই করে দিচ্ছে। আবার অন দ্য আদার হ্যান্ড গভর্নমেন্টের কিন্তু এনবিআর এর কালেকশন যেহেতু এনাফ হচ্ছে না, সে কিন্তু তার এডিপি বাস্তবায়ন করতে পারছে না। তার এডিপি মাত্র এবার 64% হয়েছে, এবং এডিপি যদি বাস্তবায়ন না হয়, তাহলে যে ইন্ডাস্ট্রি, ডোমেস্টিক ইন্ডাস্ট্রি যেগুলি আছে বড় বড়, সেগুলো কিন্তু আর ভাত পাচ্ছে না কিন্তু। সো এখন নাও ইউ কাম ব্যাক, আপনি বিডা কি করতে পারে? আপনি বিডার কাছে এখন আপনি সবই নিয়ে আসলেন, যে আমরা হোল সিস্টেমটা আগে 34টা ধাপে একটা পারমিশন নিতে হইতো, আন্ডার ওয়ান আমব্রেলা, ওয়ান স্টপে আমরা 1 সপ্তাহের মধ্যে বা 2 সপ্তাহের মধ্যে দিব। আর পারমিশন দিয়ে আমার কি হবে? আমার যদি এনার্জি না থাকে, আপনি পারমিশন কি, আমি কি করব? আপনি যদি ফাইন্যান্স কস্ট না থাকে, আমি কি করব? আপনার যদি ডোমেস্টিক ইন্ডাস্ট্রি ডিমান্ড যদি না থাকে, আপনি যদি এডিবি বাস্তবায়ন না করেন, আপনি যদি ইনফ্লেশন হাই এইভাবে হয়ে থাকে, আমি ইন্ডাস্ট্রি তো চলবে না। একটা প্রশ্ন আমি আপনাকে করতে চাইছি, খুব ছোট করে যদি উত্তর দেন, যে বিনিয়োগ নীতিতে দেশি বিদেশি পুঁজির ভারসাম্য কিভাবে তৈরি করা যাবে? কারণ অনেক সময় বিদেশি বিনিয়োগকারীদের জন্য অভিযোগ হচ্ছে যে তারা বেশি সুবিধা পাচ্ছে, বা দেশি বিনিয়োগকারীরা সুবিধা পাচ্ছে না, এটা কি ঠিক? দেখেন, বিদেশিরা কিন্তু রাদার এই সরকার কিন্তু বিদেশিকে বেশি অ্যাডভান্টেজ দেওয়ার চেষ্টা করছে, যেটা দেশিরা কিন্তু পাচ্ছে না। আপনি আমাকে বলেন তো দেখি, বিদেশিরা এই দেশে ডিভিডেন্ডের এগেনস্টে কিন্তু ট্যাক্স দেয় না, আমি কিন্তু ডিভিডেন্ডের এগেনস্টে ট্যাক্স দেই। বিদেশিরা এই দেশে যে ফান্ড আনে, ও কিন্তু অনেক সস্তায় ফান্ড আনে, আমি কিন্তু সস্তায় ফান্ড আনতে পারি না। সুতরাং ওর কিন্তু কস্ট অফ প্রোডাকশন কিন্তু কম হয়ে যাচ্ছে, হ্যাঁ, আমার কিন্তু কস্ট অফ প্রোডাকশন অনেক হাই, এবং ওকে রাদার ইকোনমিক জোন বা এগুলি করে ওকে কিন্তু আরো এক্সট্রা ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে, এবং যারা আমরা বাইরে করতেছি সেখানে কিন্তু সে এক্সট্রা ফ্যাসিলিটি। তাতে কি এখন বিনিয়োগ বারবার সম্ভাবনা দেখা যাচ্ছে, বিদেশি বিনিয়োগে বিআই? অফকোর্স ওরা তো কম্পিটিটিভ হবে, কিন্তু কোশ্চেনটা হলো ওরাও কিন্তু এই মুহূর্তে খুব একটা উৎসাহী হবে না। কারণ ওরা কিন্তু প্রথমে চিন্তা করবে দেশি ইনভেস্টররা কি সেফ ফিল করতেছে, তারা কি সুরক্ষা ফিল করতেছে, তাদের ইনভেস্টমেন্ট কি সেফ। তাদের ইনভেস্টমেন্ট যদি সেফ না হয়, তা আমার ইনভেস্টমেন্ট কেমনে সেফ হবে? কারণ আজকে হয়তো গভর্নমেন্ট এই কথাগুলি, এই সাপোর্টগুলি দিবে, কালকে যখন দেশিগুলিও আরো সাফার করতে থাকবে, ও কিন্তু আমাকে পরে বাধাও দিতে পারে। এরকমও কিন্তু একটা মানসিকতা
আসবে কিন্তু একটা সময়। ডক্টর ফাহমিদা খাতুন। উনি অনেক সমস্যাগুলির কথা বললেন, সেগুলি আসলে সমস্যা প্রচুর চারিদিকে। তো এর মধ্যে একটা দুটা ভালো খবর যে নাই তা না, আমাদের যে রিজার্ভটা বিল্ড আপ হচ্ছে, যেটা একেবারে ইনফ্যাক্ট 2024 আগস্টে তো এটা 20 বিলিয়নের নিচে নেমে গিয়েছিল, এখন সেটা প্রায় $32 বিলিয়ন পৌঁছেছে। তো এটা একটা, এবং তারপরে এটা থ্যাঙ্কস টু রেমিটেন্সেস। ইনফ্যাক্ট এক্সপোর্ট গ্রোথটাও কিন্তু হ্যাঁ জুলাই থেকে মে পর্যন্ত নেগেটিভ -2% মতো। তো এবং সারা বছরই ভোলেটাইল ছিল। তো এই যে আমরা রোবাস্ট এক্সপোর্ট গ্রোথ একটা দেখতাম, সেটা আমরা দেখতে পাইনি। তো রেমিটেন্সের উপর ভর করেই মূলত কিন্তু এই যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটা বাড়ছে, এটা একটা। আরেকটা হচ্ছে যে কারেন্সি ফ্ল্যাকচুয়েশনটা অনেকটাই কমেছে, যদিও মাঝে মাঝে ওঠানামা করে। তো এগুলো একটা ভালো জিনিস, কিন্তু খেয়াল করতে হবে যে বিনিয়োগের কথা যখন বলছেন, আন্তর্জাতিকভাবে কোন ধরনের মেসেজটা যাচ্ছে বাংলাদেশ সম্পর্কে। আমি দুটো উদাহরণ দিচ্ছি যে কিভাবে বিশ্বের যাদের সাথে আমাদের অর্থনৈতিক লেনদেন হয়, যারা আমাদের অর্থনীতি নিয়ে অবজার্ভ করে তাদের। কিছুদিন আগে 12 থেকে 16 জুলাই IMF-এর যে টিম আসলো, তারা বাংলাদেশ সরকারের আমন্ত্রণে এসেছে, কারণ বাংলাদেশ সরকার আবার আরেকটা লোন নেওয়ার জন্য চিন্তাভাবনা করছে। তখন তারা এই বাংলাদেশের বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কথা বলেছে, বাংলাদেশের অর্থনীতি পর্যবেক্ষণ করেছে। তারপরে তারা কি ধরনের একটা অবজারভেশন দিল, সেটা তারা বলল যে আমাদের বাজেটে কিন্তু জিডিপির প্রবৃদ্ধি 2027 অর্থ বছরে, চলতি অর্থ বছরে সরকার নির্ধারণ করেছে 6.5%। তো IMF বলছে যদি সংস্কার না করা হয়, যদি ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরে না আসে, যদি রাজস্ব বিভাগের সংস্কার না করা হয়, তাহলে কিন্তু এই প্রবৃদ্ধি আপনার 3.5% নেমে যাবে এটা, এবং মধ্যমেয়াদে 3% নিচে চলে যাবে। তো এটা একটা বিরাট কঠিন বার্তা। কোথায় আমরা এক্সপেক্ট করছি 6.5%, যদিও আমি মনে করি যে এই চলতি অর্থ বছরে এই সরকারের আমাদের এই যে BBS অর্থাৎ বাংলাদেশ ব্যুরো, পরিসংখ্যান ব্যুরো, তারা বলছে 4.1% হবে, 26-এর কথা বলছি। অর্থ মন্ত্রণালয় বলেছে 5%। তো যদিও ধরুন 4%-এর কাছাকাছি হলো, সেখান থেকে 4 থেকে 6.5%, সেটা করতে গেলে কি পরিমাণ বিনিয়োগ লাগবে আপনার, কি ধরনের সেবা সার্ভিস ব্যুরোক্রেটিক এফিসিয়েন্সি লাগবে, সেটা তো অনেক বিষয়। তো কিন্তু 5ও না, 4.5 না, 3.5% নেমে যাবে, এটা একটা বার্তা। এবং তারা বলছে যে এটা রিফর্মটা খুবই গুরুত্বপূর্ণ, এই দিকে তারা নজর দিচ্ছে। দ্বিতীয় আরেকটা বিষয়, S&P যারা ক্রেডিট রেটিং করে থাকে, তারা তাদের একটা আউটলুকে বলেছে, তারা রেটিংটা বাংলাদেশের জন্য ঠিকই রেখেছে, কিন্তু তারা বলছে বাংলাদেশের আউটলুকটা সামনের দিনে পজিটিভ থেকে নেগেটিভে নিয়ে গিয়েছে। এবং তারা সেখানে এই যে সমস্যাগুলির, আপনার এই ব্যাংকিং খাতের সমস্যা, রাজস্ব আহরণ, জ্বালানি, বাণিজ্য নীতি, এই সমস্ত সব কিছু তারা এই সমস্যাগুলিকে তুলে নিয়েছে। তো এগুলো তো বিনিয়োগকারীরা দেখছে। তো বিনিয়োগকারী কখন আসে? সে যখন দেখতে পায় যে তার সামনে কি আছে, সামনেটা আজকে, এবং আজকে থেকে সামনের দিনে কি হবে, 5-10 বছর, তারা তো আর 2-1 বছরের জন্য আসে না। তো ওই রকম আউটলুক যখন আসে, তখন তাহলে আমরা খুব একটা ভালো বিনিয়োগ আশা করতে পারছি না এখন আর কি, এখন এই ধরনের মেসেজ দিতে। অবশ্যই সরকার বলছেন, এবং বিভিন্ন জায়গায় আমরা পত্রপত্রিকায় দেখছি যে অনেকে আগ্রহ প্রকাশ করছে, উন্নত দেশগুলো, যুক্তরাষ্ট্র, ইউরোপ, চীন, জাপান, অনেকেই বলছে যে বিনিয়োগ করবে। কিন্তু আসলে আমরা একটা কথা বলি না যে কেকের টেস্টটা যখন খাবো সেটাই আসলে তখনই বোঝা যাবে, যখন আসবে সেটাই হচ্ছে বোঝা যাবে যে কীরকম। আর সুযোগ সুবিধা আসলে বাংলাদেশে কিন্তু অনেক আগের থেকেই FDI বান্ধব পলিসি হয়েছে। হ্যাঁ, সেখানে একটু এদিক সেদিক করা যেতে পারে, আরও বেটার করা যেতে পারে, কিন্তু শুরুর থেকেই যখন পলিসিটা করা হয়েছে তখন অনেক ধরনের সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া হয়েছে।
আপনি বিনিয়োগ আকর্ষণ করতে গেলে দিতে হবে একটা যে ন্যাশনাল ট্রিটমেন্ট দিতে হবে, অর্থাৎ কিনা দেশীয় বাণিজ্যকে, দেশীয় প্রতিষ্ঠানকে আপনি যেই ধরনের সুযোগ দিবেন, যারা বিনিয়োগ করতে আসবে তাদেরকেও সেই ধরনের সুযোগ দিতে হবে। সেগুলি দেওয়ার পরেও তারা কেন আসছে না? ওই যে একটা তো রাজনৈতিক স্থিতিশীলতা, কিন্তু স্থিতিশীলতা শুধু রাজনীতি না, অর্থনৈতিক স্থিতিশীলতা, এটার স্টেবিলিটি কেমন হবে, তো ওই জিনিসগুলাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই জায়গাটায় আমরা যত দ্রুত আস্থাটা অর্জন করতে পারবো ততই। এখনও সেই আস্থাটা পূরণ করা যায়নি, এটাই আমাদেরকে এই বার্তাটা দিচ্ছে। আরেকটা বিষয় যে ব্যাংকিং খাতের কথাও, যে এই দুটা প্রতিষ্ঠানই বলছে যে ব্যাংকিং খাতের যে রিফর্মগুলা, একটা তো হচ্ছে ব্যাংকের এই যে এনপিএল খেলাপি ঋণের পরিমাণ এত বেশি, তারপরে কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংকের যে স্টেবিলিটি রিপোর্ট 2025 আসছে, সেখানেও কিন্তু আরেকটা তথ্য যে এই যে ঋণ যখন খেলাপি হয়ে যায় তখন তো ওই মানি লোন কোর্টে অনেক কেস হয়, সেইখানে এই কেসগুলি কিন্তু অনিষ্পত্তি রয়ে গেছে, নিষ্পত্তি হয় না বছরের পর বছর। সেইখানে 1.82 লাখ কোটি টাকা আটকে আছে। তো এই টাকাটা কিন্তু ব্যাংকিং সেক্টরের বাইরে আছে। এটা যদি যেত, মানে নিষ্পত্তি হতো, এটার অর্ধেকও যদি আসতো এই ব্যাংকিং সিস্টেমে, তাহলে কিন্তু এই যে ব্যাংকের ক্যাপিটাল অ্যাডিকুয়েসিটা এটা আরও বাড়তো, তারল্যটা বাড়তো। তো তখন বিজনেসে আরও, এই যে এখন সুদের হার বেশি, তো তখন হয়তো সুদের হারটাও আরও একটু ফ্লেক্সিবল করা যেতে পারতো। ব্যাংকগুলো তাদের যখন লিকুইডিটি বেশি থাকে তখন তো চাহিদা অনুযায়ী, আসলে এটাও তো চাহিদা এবং সরবরাহের ভিত্তিতে নির্ধারিত হওয়ার ক্ষেত্রে, তো ওই ধরনের সমস্যাগুলি রয়েছে, যে ইনহেরেন্ট এই সমস্যাগুলি। এবং এই সমস্যাগুলি আমরা তো আজকে থেকে দেখছি না, বহু বছর থেকে। খুব দ্রুতই যে সমাধান হবে তা না, কিন্তু যেটা দ্রুত নেওয়া যায় সেটা হচ্ছে সিদ্ধান্ত এবং অ্যাকশন, সেটাই আমরা দেখতে চাই। এবং সেম ইস্যু হচ্ছে যে জ্বালানির ক্ষেত্রে গ্যাসের সংকটের ব্যাপারে, এবং বলা হচ্ছে যে গ্যাস সংকটটা সহসাই সমাধান হবে না, সিম্পল অ্যান্ড ক্লিয়ার। এটা আজকের মানে তড়িৎ কোনো সমাধান নাই, কিন্তু তড়িৎ যেটা সেটা হচ্ছে যে কিছু এদিক সেদিক করে আপনি এফিসিয়েন্সি বাড়ানো এবং সাশ্রয় করে, কিন্তু এগুলো করে যে ইন্ডাস্ট্রির যে চাহিদা সেটা তো পূরণ করা যাবে না। আমরা একটা মানে বেশ সমস্যার মধ্যে আছি, এবং একমাত্র সমাধান হচ্ছে যে বেশি দাম দিয়ে এলএনজি ইম্পোর্ট করা, যেটা কিনা আবার আপনার ফিসক্যাল স্পেসের উপরে প্রেশার ক্রিয়েট করছে, এবং ফিসক্যাল স্পেসের উপর প্রেশার ক্রিয়েট করলে সেটা কিন্তু আলটিমেটলি যে আপনার ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটির মধ্যেও কিন্তু আসে। আপনি যখন অতি মূল্যে উচ্চ মূল্য দিয়ে কিনবেন, সেটা মূল্যস্ফীতির উপরে চাপ পড়বে, হাউসহোল্ড লেভেলে, ইন্ডিভিজুয়াল লেভেলে একটা নেতিবাচক প্রভাব পড়বে, এবং তারপরে সেটা আসলে ম্যাক্রো ইকোনমিক কিংবা সামষ্টিক অর্থনীতির মধ্যে সমস্যায় যাবে। ফিসক্যাল স্পেস, সরকারের তো ফিসক্যাল স্পেস কমে যাবে, সরকারের অন্য জায়গায় খরচ করার কথা, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, ওগুলাতে করার আসলে সুযোগও থাকবে না। তো এই বিষয়গুলি আসলে আমার মনে হয়, এবং আরেকটা বিষয়, এই সমস্যাগুলি কিন্তু একটা আন্তঃমন্ত্রণালয়, কোনো একটা একক মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের না শুধু, এটা একদিকে জ্বালানি মন্ত্রণালয়, কৃষি, বাণিজ্য, তারপরে হচ্ছে যে এই শিক্ষা, স্বাস্থ্য যদি কথা বলি, এই সমস্ত সবগুলোর সাথে আসলে ইন্টিগ্রেটেডভাবে আছে। সমাধানটাও আসলে ইন্টিগ্রেটেড ওয়েতেই করতে হবে। মিস্টার চৌধুরী, প্রাইভেট সেক্টর অ্যাডভাইজারি কাউন্সিলের আগের আলোচনা উত্থাপিত 28টা বিষয় তুলে ধরা হয়েছিল, এবং সরকার বলেছে যে 21টি বিষয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে। আমার প্রশ্ন যে আপনারা কি মাঠ পর্যায়ে সেই পরিবর্তনটা দেখতে পাচ্ছেন কি না? কেউ কিন্তু আসলে দেখতে পায় নাই, এবং যারা এটার সাথে সম্পৃক্ত তাদের সাথে যখন কথা বলি, তারাও কিন্তু নিজেরই শিওর না আসলে কী কী ধরনের পদক্ষেপ। একটা হলো যে, যেটা আমি বললাম যে সরকারের কিন্তু মাইন্ডসেটটা খুব পরিষ্কার, দে ওয়ান্টেড টু হেল্প, তারা শুনছে এবং তারা হয়তো ইনস্ট্রাকশন দিচ্ছে, বাট ইট ইজ নট ফাংশনিং। এখন দেখেন যে এনার্জি, ফর এক্সাম্পল, এনার্জি নিয়ে কিন্তু ইন্ডাস্ট্রিগুলি কেউই কম্পিটিটিভ হতে পারছে না, প্রত্যেকে উল্টা আরও এখন দেখা যাচ্ছে যে প্রোডাকশান 35 থেকে 40% প্রোডাকশানই হচ্ছে না। এগুলি কিন্তু আলটিমেটলি অ্যাফেক্ট করবে ইন্ডাস্ট্রি, যারা উদ্যোক্তা আছে তারা তো আস্তে আস্তে কিন্তু তারাও ক্লাসিফাইড হয়ে যাবে, ব্যাঙ্কগুলি কিন্তু আরও ক্রাইসিসে পড়বে। এখন এই যে এনার্জি,
গ্যাস ডিস্ট্রিবিউশন যেটা যা আমার কাছে আছে এখন সেটাকে নিয়ে কিন্তু আমাকে কিন্তু ভাবতে হবে কিন্তু, এবং আমার দরকার কতটুকু। আমার ইন্ডাস্ট্রিতে কিন্তু 900 MFCPA দেওয়া হতো, এখন এই 900 MFCPA জায়গায় এখন 700 এখন দেওয়া হচ্ছে। এই 700-র কারণে কিন্তু এসব ক্রাইসিসগুলি হচ্ছে। এখন ওকে কিভাবে 900 দেওয়া হবে এবং আদৌ ইন্ডাস্ট্রিকে প্রায়োরিটি দিবে কিনা সেটা কিন্তু এখন গভর্নমেন্টকে ঠিক করতে হবে। গভর্নমেন্ট যদি সেটাকে রাখতে পারে, 900 কিন্তু ইজ নট এনাফ, 1000 ইজ মিনিমাম রিকোয়ার্ড। তার মানে সেটাকে করতে গেলে দেখা যাবে যে তাকে ফার্টিলাইজার, তাকে দেখা যাবে যে এই যে সিএনজি, হ্যাঁ, এগুলো কিন্তু একটু কমায় দিতে হবে বা বন্ধ করতে হবে। দেখা যাবে যে তাকে কি জানি বলে পাওয়ার সেক্টরে ওখানে একটু কমায় দিতে হবে, এবং পাওয়ার সেক্টরে ফুয়েল দিয়ে আবার চালানোর চিন্তা করতে হবে। কয়লাগুলি নিয়ে চালানোর চেষ্টা করতে হবে। এই জায়গাগুলি এই ম্যানেজমেন্টটা কিন্তু গভর্নমেন্টের করা উচিত, এবং এগুলি মানুষ দেখতে চায়। মানুষ লাইক টু সি দে ইয়েস ইজ ফাংশনিং। এবং মিড টার্মে কী হবে, যেমন আমি একটা বললাম যে ওনারা ইমিডিয়েটলি যেমন এক্সট্রাক্ট করার জন্য 2টা রিগ অর্ডার দিয়ে দিছে, আবার আরেকটা রিগ দেওয়ার জন্য টেন্ডার চলছে। FSRU একটা দেওয়া হয়েছে, হ্যাঁ, যেটা আরও হয়তো মানে 2 বছর আগেই দেওয়া যেত, যেটা ইংরেজ সরকার করে নাই, সেটা দিয়েছে। এবং আরও একটা প্রসেস দিচ্ছে। এগুলি কিন্তু পজিটিভ মাইন্ডসেট, মানুষ কিন্তু ক্যান ফিল ইট। বাট হাউ অ্যাবাউট দ্য কয়লা? আমার যে কয়লা আছে, আবার কয়লাটাকে ব্যবহার করতে হবে। আমি কয়লাটাকে কেন আমি কনসিডারেশন নিচ্ছি না? এবং এখন সরকার কিন্তু এটা নিয়েও এখন ভাবছে। রিসেন্টলি যখন আমি মন্ত্রীকে প্রশ্ন করলাম, উনি বললো যে হ্যাঁ, ওনারা এটা নিয়ে এখন সিরিয়াস। অথচ 1 মাস আগেও কিন্তু দেখলাম যে এটা নিয়ে ওরা কয়লা নিয়ে আলাপ করতে ইন্টারেস্টেড ছিল না। সো এই জিনিসগুলি হয় কি, এগুলি তখন একটা আশা জাগায়। এখন দেখেন যে ইনফ্লেশন কন্ট্রোলের জন্য যদি খালি ইন্টারেস্ট রেট হাই হয়, তাহলে এটা কিন্তু কারো কাছে অ্যাকসেপ্টেবল হবে না। কারণ হাই, আপনার এমপ্লয়মেন্টও দরকার, আবার আপনি ইনফ্লেশনও হাই, হ্যাঁ, এবং এমপ্লয়মেন্টও হবে না। এইরকম সিচুয়েশনে কিন্তু আপনাকে ব্যাংক ফান্ডিং করতে বা ইন্ডাস্ট্রিকে প্রমোট করতে কিন্তু ব্যাংকের উদ্যোগ নেওয়া উচিত। এখন সেটা উদ্যোগ নিতে গেলে তাকে কিন্তু ইন্টারেস্ট রেট কমাইতে হবে। এখন ইন্টারেস্ট রেট কিন্তু ওনারা পাচ্ছে না NPL এর কারণে। এখন সেটা কিন্তু গভর্নমেন্টকে রাষ্ট্রিক চিন্তা ভাবনা করেই কিন্তু শুরু করতে হবে। গভর্নমেন্ট যদি এখন নিজেই সব ট্রেজারি বন্ড কিনা ওর যে শর্টেজ সেটা কাভার করার চেষ্টা করে, এবং সেখানে গিয়া ব্যাংকের যদি আর অ্যাক্সেস ফান্ড না থাকে, এনাফ ফান্ড টু ফাইন্যান্স টু দ্য ইন্ডাস্ট্রি, তাহলে এই জায়গাটা যে একটা ওয়ার্কআউট করা, এটা কিন্তু সবাই দেখতে চায়। এখন এটা কিন্তু এখন পর্যন্ত উই ক্যানট সি। ইয়েস, বাংলাদেশ ব্যাংক খুব পজিটিভ। বাংলাদেশ ব্যাংক যেমন বলেছে যে আমরা 60,000 কোটি টাকা দিয়েছে বন্ধ কারখানাকে করার জন্য, রিভাইভ করার জন্য, যাতে এমপ্লয়মেন্ট ক্রিয়েট হয়। 20,000 কোটি টাকা তারা ম্যানুফ্যাকচারিং সেক্টরে দিয়েছে, ইন্ডাস্ট্রি সেক্টরে। এখন আমার যদি ম্যানুফ্যাকচারিং সেক্টরে দিলেও বন্ধক এক্সিস্টিং ইন্ডাস্ট্রি সার্ভাইভ করতেছে না, সেই মানে সিক হচ্ছে, সেখানে আপনি বন্ধ ফ্যাক্টরি কীভাবে এক্সপেক্ট করেন? বরঞ্চ এই যে এক্সিস্টিং ফ্যাক্টরি যেগুলি, এগুলিকে কি করা যায়, ওদের ক্লাসিফিকেশন যদি 3 মাস, সেটা যদি 6 মাস করা হয়, তাহলে দেখা যাচ্ছে সে আবার NPL-এ পড়তেছে না। তাকে যদি একটু ওয়ার্কিং ক্যাপিটালে সাপোর্ট দেওয়া হয়, কারণ তার ওয়ার্কিং ক্যাপিটাল স্টাক হয়ে গেছে, এই জন্য সে ওয়ার্কিং ক্যাপিটাল ঘুরেতে পারতেছে না। ওই জায়গায় যদি আমরা একটু বাংলাদেশ ব্যাংক যদি ওটাকে ব্লক করে সেটাকে লং টার্মে নিয়ে গেল এবং LCA ওপেনিংয়ের জন্য স্পেস ক্রিয়েট করলো, এই জায়গাগুলি যখন হবে তখন পিপল উইল ফিল যে ইয়েস, এটা কিন্তু জাস্ট 1 মিনিটের মধ্যে যে বাংলাদেশ তো LDC গ্র্যাজুয়েশন হওয়ার কথা 24শে ডিসেম্বর, সময় চেয়েছে, সময় হয়তো কিছু পাওয়া যাবে কিনা শেষ পর্যন্ত এটা তো এখনই বলা সম্ভব নয়। বাট প্রস্তুতিটা কতখানি? 1 মিনিট সময়। LDC গ্র্যাজুয়েশনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আমাদের ডোমেস্টিক ইন্ডাস্ট্রিগুলি সক্ষমতা বৃদ্ধি করা, এটা কিন্তু নাম্বার 1। এবং আমাদের সমস্ত, আমার NBR থেকে আরম্ভ করে আমার লজিস্টিক, সবগুলো কিন্তু ক্যাপাসিটি বিল্ড আপ হতে হবে, এবং যেখানে আমার কস্ট অফ ডুইং বিজনেস কমে আসবে এবং আমি কম্পিটিটিভ হব। এখন বাংলাদেশ ম্যানুফ্যাকচারিং ডোমেস্টিক ইন্ডাস্ট্রিগুলি আসলে ইজ বিকামিং ভেরি এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে, এবং
আমার এনার্জিও দিতে পারছে না, এনার্জিও, তাহলে আমার প্রিপারেশনটা কি এটা বুঝতে ডক্টর ফাহমিদা খাতুন। আমি আপনার শেষ কথাটাই যে এলডিসি গ্র্যাজুয়েশনের কথা আপনি শুরুতেও বলেছেন, আসলে আমাদের এই সমস্ত চ্যালেঞ্জের সাথে সাথে আসলে বৈশ্বিক যে বাণিজ্য ঝুঁকি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই যে বাংলাদেশে এক ধরনের সংকট গভীর হয়তো, কিন্তু সারা বিশ্বে এক ধরনের সংকট চলছে এবং এটা অর্থনৈতিক সংকট যেমন তেমনি কিন্তু জিও পলিটিক্যাল ভূ রাজনৈতিক যে সংকট ওইটাই কিন্তু অর্থনীতিটাকেও আবার প্রভাবিত করছে, যার ফলে কোনো দেশই, খুব কম দেশই আছে, কোনো দেশই খুব একটা ভালো অবস্থায় নাই। এখন এই ধরনের সংকট যদি চলতে থাকে তাহলে কিন্তু উন্নত দেশে, যুক্তরাষ্ট্রে, ইউরোপীয় দেশগুলিতে চাহিদা কমে যাবে। তো আমরা তো ওই সমস্ত দেশে এক্সপোর্ট করে থাকি, তো তখন চাহিদা কমে গেলে আমাদের বাণিজ্যের কী হবে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে হচ্ছে যে আরও পরিবর্তন হচ্ছে, নতুন নতুন শুল্ক আসছে আমাদের উপরে, শুল্ক আরোপ করা হচ্ছে। তো এবং সেই শুল্ক এটা যে কোনো নাম্বার, আরবিট্রারিলি যে কোনো একটা নাম্বার আসতে পারে, সেই ব্যাপারেও আমাকে কমপ্লায়েন্ট হতে হবে বিভিন্ন জায়গায়, লেবার ইস্যুসে, এনভায়রনমেন্টাল ইস্যুসে, তো এগুলাতে কমপ্লায়েন্ট হওয়া বিষয়টা। আর তারপরে হচ্ছে এলডিসি নিয়ে প্রস্তুতি, সেটা তো আরও একটা বড় ধাক্কা। এলডিসির প্রস্তুতিটা শুধু বাণিজ্যের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটা তো উনি আছেন যেহেতু এক্সপোর্ট করে থাকেন এবং ব্যক্তি খাতের, এটা একটা প্রস্তুতি। আরেকটা হচ্ছে কিন্তু আমরা অর্থায়নের দিক থেকে, এই যে আমাদের ফিসকাল স্পেস নাই এবং আমাদের এখন সরকার অভ্যন্তরীণ উৎস থেকে ব্যাংক থেকেই শুধু ঋণ করে, কিন্তু এটা তো আর বেশি দিন চালানো যাবে না, তো ব্যাংকও তো খালি হয়ে যাবে, অন্যরা অর্থ পাবে না। আমাদেরকে বড় বড় প্রজেক্ট চালানোর জন্য এখন ঋণ নিতে হবে আন্তর্জাতিক উৎস থেকে। গ্রান্ট নাই, অনুদান বন্ধ হয়ে যাচ্ছে, গ্র্যাজুয়েশন করছে, আমাদের সক্ষমতা, সেই সক্ষমতার অংশ হিসাবে প্রমাণ করার জন্যই তো আমাদেরকে আসলে আন্তর্জাতিক উৎস থেকে ঋণ নিতে হবে কমার্শিয়াল রেটে, ইন্টারেস্ট রেটে, ওই ইন্টারেস্ট রেটে। সেটার কি আমরা কি পাবো কি না, এই যে ক্রেডিট রেটিংগুলো যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু পাবো না, এবং তারপরেও যদি পাবো অ্যাভারেজ রেটিং হলে তখন পাবো এমন রেট পাবো, ইন্টারেস্ট রেট হাই হবে, তারপর ফ্লেক্সিবিলিটি কম হবে, এই রকম যে ফেরত দেওয়ার যে গ্রেস পিরিয়ড সেগুলি কমে আসবে। অর্থাৎ বিদেশি ঋণগুলাও, কমার্শিয়াল ঋণগুলা ব্যক্তিখাত যে নিবে সেটাও কিন্তু এক্সপেন্সিভ হয়ে যাবে। দ্যাট মিনস যে সব জায়গায় সবগুলি এসে এক জায়গায় মিলিত হচ্ছে, অর্থাৎ এই যে কস্ট অফ ডুইং বিজনেস, এইটাই আন্তর্জাতিকভাবে যদি বাজারে কম্পিটিটিভ না থাকে তাহলে বাংলাদেশ কিভাবে এক্সপোর্ট ইনকাম করবে। আবার দেশের বাজারের জন্য আমরা তো একটা নিম্ন আয়েরই বলা যায় যে আমাদের পার ক্যাপিটাল ইনকাম তো এত বেশি না, এইখানেও যদি বাজারের বিক্রি না করতে পারে তাহলে উৎপাদন করবে কিভাবে, সেই উৎপাদন যদি বিক্রি না হয়। সুতরাং আসলে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়ার যে বিষয়টা, এইগুলি আমি এলডিসি গ্র্যাজুয়েশন বলি কিংবা ইনভেস্টমেন্ট আনার কথা বলি কিংবা ধরেন বৈশ্বিক যে ভূ রাজনৈতিক পরিবর্তনগুলি হচ্ছে সেই সব ব্যাপারে কিন্তু প্রিপারেশনটা খুব নেওয়া দরকার। এইটাই হচ্ছে সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার আনোয়ার চৌধুরী পারভেজ এবং ডক্টর ফাহমিদা খাতুন অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, আমরা জুলাই অভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে কথা বলছিলাম এবং এই অভ্যুত্থানের একটা বড় কারণ বৈষম্য বিরোধী চেতনা এবং গণতন্ত্রায়ন, রাজনীতিতে, অর্থনীতিতে। এবং আমরা অতিথিরাও বলছেন যে আমাদের প্রাতিষ্ঠানিক দুর্বলতা অনেক বেশি, আমাদের দেশে সেই অর্থে কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। আমাদের অর্থনীতি এবং রাজনীতি দুটোই আসলে অন্তর্ভুক্তিমূলক হওয়া উচিত এবং অর্থনীতিরও, রাজনীতিতে গণতন্ত্রের কথা যেমন বলি, অর্থনীতিতেও আসলে অর্থনীতিরও গণতন্ত্রের দরকার। এবং বর্তমান ক্ষমতাসীনদের একটা স্লোগান হচ্ছে যে সবার আগে বাংলাদেশ। নিঃসন্দেহে সবার আগে বাংলাদেশ শুনতে ভালো, কিন্তু একই সঙ্গে এটাকে সবার জন্যে বাংলাদেশ করতে হবে এবং সেটা রাজনৈতিকভাবেও অর্থনৈতিকভাবেও। এই রাজনৈতিক অর্থনৈতিক এই দিকটি মাথায় না রাখলে আসলে যাই আমরা বলি না কেন সেটা কথার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, বাস্তবায়ন দেখতে পাবো না আমরা। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।